হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ মন্ডল, ফ্যাকাল্টি অফ ভিশন WBCS। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, অর্থাৎ এম লক্ষ্মীকান্তের যে 6th এডিশন বইটা রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ MCQ সলভ করাই হচ্ছে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। ঠিক আছে, এটা কিন্তু একটা ভিডিও সিরিজ এবং এখানে কিন্তু টোটাল 50টা ভিডিও থাকবে, যেটা কিনা যেই সিরিজটা কিনা তোমাদের এক্সামের আগে কমপ্লিট করে দেওয়া হবে। এই 50টা ভিডিওর মধ্যে প্রতিটা ভিডিওতে আমরা 10টা করে কোশ্চিন ডিসকাস করছি এবং এই 10টা কোশ্চিনের মধ্যে প্রতিটা কোশ্চিনের সঙ্গে আরও 7-8টা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে বা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? তার মানে তোমরা যখন টোটাল 50টা ভিডিও কমপ্লিট করবে, অর্থাৎ এই সিরিজটা কমপ্লিট করবে, তোমাদের প্রায় 3500 থেকে 4000 কোশ্চিন কমপ্লিট হয়ে যাবে, এভারেজ বলছি। ঠিক আছে, তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিও সিরিজটা কমপ্লিট করো, আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিচ্ছি তোমরা 70 থেকে 80% কোশ্চিন হুবহু তোমাদের পরীক্ষার খাতাতে দেখতে পাবে। সেভাবেই কিন্তু আমি কোশ্চিনগুলো করছি। ক্লিয়ার হলো? বোঝা গেল? সো আজকে আমাদের সেকেন্ড ভিডিও, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। যারা প্রথমের ভিডিওটা দেখোনি তারা প্রথম দিনের ভিডিওটা দেখে নাও, সমস্ত ইনফরমেশন ওখানে বলে দেওয়া আছে। ক্লিয়ার? আমরা টাইম নষ্ট করব না, আমরা চলে যাব, দেখবো আমাদের কি আছে, আজকে কি বিষয় নিয়ে আমাদের ভিডিওটা। সো আজকে আমরা চ্যাপ্টার 1 যেটা লক্ষ্মীকান্তের, সেটা নিয়েই সেকেন্ড পার্ট এনেছি। প্রথম দিনে পার্ট 1 ছিল, আজকে পার্ট 2। ঠিক আছে, আমরা পুরো ডিটেলসে পড়বো যাতে আমাদের কোনো কোশ্চিন মিস না হয়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে দেখো, আমাদের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেটার উপরই কিন্তু আজকের ভিডিওটা। তো আগের দিন আমাদের কোশ্চিনটা কীরকম ছিল, যারা আগের দিন ভিডিওটা দেখেছো মানে তারা জানো যে আমি বলেছিলাম যে পুরো ভিডিওর লেভেলটা ছিল আগের দিনের ইজি টু মডারেট। তো আজকে যদি সেটা আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো আজকের কোশ্চিন হচ্ছে মিডিয়াম, অর্থাৎ যত দিন যাবে, যত সময় যাবে, আমরা কিন্তু ডিফিকাল্টি লেভেলটাকে আস্তে আস্তে ইনক্রিজ করবো, আস্তে আস্তে বাড়াবো। তো সেক্ষেত্রে দেখে নাও, আজকে আমরা 4টে দিয়েছি যেটা ইজি কোশ্চিন, 2টো মিডিয়াম এবং 4টে দিয়েছি ডিফিকাল্ট কোশ্চিন। ক্লিয়ার? ওভারঅল বললে এটা মিডিয়াম টাইপের কোশ্চিন, মিডিয়াম লেভেলের কোশ্চিন। দেখো, মার্কিং স্কিমটা আমি এখানে লিখে দিয়েছি। যারা 8 থেকে 10টা অনেস্টলি অ্যান্সার করতে পারবে তারা কিন্তু এক্সেলেন্ট ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ তারা খুব ভালো পড়াশোনা করছে, তাদের কোনো রকম সমস্যা হবে না। যারা 6 থেকে 7টা মানে অ্যান্সার করতে পারবে এই কোশ্চিনে, এই পুরো ভিডিও সিরিজে, তো সেক্ষেত্রে তারা গুড, বাট তাদের ক্ষেত্রে একটু বলবো যে তোমরা একটু চেষ্টা করলে কিন্তু 8-10 স্কোর করতে পারবে। তাই একটু আরেকটু ভালো করে পড়াশোনা করো আর সামান্য একটু ইমপ্রুভমেন্ট করো, তাহলে কিন্তু হয়ে যাবে। 5 থেকে 6 যারা রয়েছে তাদের বলবো তোমাদের হার্ডওয়ার্কের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ভালো করে হার্ডওয়ার্ক করো, এখনও প্রচুর টাইম রয়েছে এক্সাম তোমাদের, তোমরা কিন্তু ইজিলি তোমরা এই 5-6 যেটা এখন করতে পারছো সেটা 8-10-এ কনভার্ট করতে পারবে। সমস্ত কিছু কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা পড়লে পারবে, না হলে পারবে না। যারা 4-5-এ করছো তারা ডেঞ্জার জোনে রয়েছো, আমার মনে হয় তাদের পরীক্ষার সময় কিন্তু ভীষণ সমস্যা হবে। এবং তোমরা যেইভাবে পড়ছো তার প্যাটার্নটা চেঞ্জ করে দেখতে পারো, বা তোমরা যে স্যারের কাছে পড়ছো তাকে ভালো করে কনসেপ্ট বোঝাতে বলতে পারো, তাহলে হয়তো তোমাদের স্কোরটা বাড়বে। কিন্তু তোমাদের মানে ডেঞ্জার জোনে থাকলে কিন্তু তোমাদের এক্সামের সময় প্রচুর সমস্যা হবে, এটুকু বলে দিতে পারি। ঠিক আছে, দেখো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান পলিটি ভীষণ স্কোরিং সাবজেক্ট। এখনও পর্যন্ত WBCS এর মেন্সের কথা বলি, প্রিলিমসের আমি কথা বাদ দিয়ে দিলাম, মেন্সের কথা বলি, 100টা কোশ্চিন থাকে এখনও পর্যন্ত, যা ট্রেন্ড আছে তাতে মোটামুটি সহজই কোশ্চিন দেয় এবং এখানে কিন্তু প্রচুর স্কোর করা যায়। যারা WBCS পাস করে মেন এক্সাম, তাদের কিন্তু এই সাবজেক্টটায় প্রচুর স্কোর থাকে। ঠিক আছে, অর্থাৎ তারা কিন্তু টার্গেট নিয়েই পড়ে যে এই সাবজেক্টে আমি প্রচুর স্কোর তুলে রাখবো। কারণ দেখো, তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে WBCS এ, দেখা গেল কোনো একটা সাবজেক্ট বাই চান্স খারাপ চলে গেল, সেই হিসাবে তখন তোমার ব্যাকআপ হিসাবে এই নাম্বারটা কিন্তু কাজ করবে। বোঝা গেল? বোঝা গেল? সেই জন্য কিন্তু তোমাকে এখন থেকেই হার্ডওয়ার্ক তো করতেই হবে, তার সাথে স্মার্ট ওয়ার্কটাও করতে হবে। বোঝা গেল কীভাবে কী করতে হবে? বিশেষ করে তুমি ভূগোল, কনস্টিটিউশন, তারপরে আমাদের ম্যাথ, ইকোনমি, ম্যাথ, তারপর জিআই, এই সাবজেক্টগুলোতে বেশি করে নাম্বার তুলে রাখবে। ঠিক আছে, কারণ কোনো একটা সাবজেক্ট খারাপ হয়ে গেলে তখন সমস্যায় পড়ে যাবে। যাই হোক, এই কোশ্চিনগুলো আমরা আগের দিন করে এসেছি, যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আমরা 10 নম্বর কোশ্চিনটা অ্যান্সার আমি বলেছিলাম তোমরা কমেন্ট করবে, আমি দেখেছি যে একজন কমেন্ট করেছে এবং সে অবশ্যই রাইট অ্যান্সার দিয়েছে, তার নামটা আমি ভুলে গেছি, কিন্তু সে রাইট অ্যান্সার দিয়েছে। এই কোশ্চিনটা কিন্তু কনফিউজ করে দেওয়ার মতো কোশ্চিন। এই কোশ্চিনটা যদি তোমরা ঠিকঠাক ভালোভাবে না পড়ো তাহলে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, দেখো এর অ্যান্সার কী হবে সেটা আগে দেখে নিই। কে এম মুন্সি কি ছিল ড্রাফটিং কমিটিতে? আমাদের কোশ্চিনটা আমি বলে দিই একবার, যে যারা আজকে নতুন একদম নতুন ভিডিওটা দেখছো তাদের বলি,
আগের দিন এই কোশ্চেনটা আমরা লাস্ট করিয়েছি এবং সেটার আমি অ্যান্সার বলিনি, তাই আমি এখন অ্যান্সারটা বলছি। কোশ্চেনটা ছিল হুইচ অ্যামং দ্য ফলোয়িং পারসন ওয়াজ নট দ্য মেম্বার অফ ড্রাফটিং কমিটি, অর্থাৎ নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে ড্রাফটিং কমিটির সদস্য ছিল না, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো কে এম মুন্সি, এটা ইনি কি ছিলেন? অবশ্যই ছিলেন। এন মাধবরাও, ইনিও ছিলেন। টি আয়ননগর, এইটা ছিলেন না। টি আয়নগর ছিলেন না, ঠিক আছে। বি আর আম্বেদকর তো ছিলেনই, জানো। তাহলে দেখো এখানে কনফিউজ করার কি আছে স্যার? আপনি বললেন এই কোশ্চেনটা কনফিউজ করে দেবে। কি রকম কনফিউজ করবে আমি বলছি। অ্যাকচুয়াল যেই ব্যক্তিটা ছিল তার নাম ছিল এন গোপালস্বামী আয়েঙ্গার। এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি ছিল, বোঝা গেল। কিন্তু এখানে দিয়েছে টি আয়েঙ্গার, টি আয়েঙ্গার বলে কোনো ব্যক্তি ছিল না। তাহলে তোমাকে কোশ্চেন কিন্তু সেইভাবে ডিপলি ভালো করে পড়াশোনা করতে হবে, নাহলে এই অ্যান্সারগুলো করতে পারবে না। 7 জনের নামই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এই যে ড্রাফটিং কমিটি, এবার যারা নতুন ভিডিও নিউ অ্যাসপিরেন্ট একদম, তারা ভাবছে স্যার ড্রাফটিং কমিটি কি জিনিস। তো সেক্ষেত্রে বলে দিই, তোমরা জানো যে যখন সংবিধানটা তৈরি করা হয়েছিল তার আগে সংবিধান সভা তৈরি হয়েছিল, তাই তো। তাদের হাতে সংবিধান তৈরি করার দায়িত্ব দেওয়া ছিল। এবার এই যে সংবিধান সভা যেটা 1946-এ তৈরি হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, তারা কি করলো, 7 জন ব্যক্তির একটা কমিটিকে দায়িত্ব দিয়েছিল কনস্টিটিউশনের ড্রাফট করার জন্য। সেটাকেই বলা হয় ড্রাফটিং কমিটি। যার চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিল আমাদের বাবা সাহেব মানে বি আর আম্বেদকর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো এইটুকু ইনফরমেশন আপাতত জেনে নাও। আমাদের আরও কোশ্চিন রয়েছে আজকে, তখন আমি ওগুলো আলোচনা করব। এইরকম কোশ্চিন আছে ড্রাফটিং কমিটি নিয়ে, তখন আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে আমাদের পার্ট 2 শুরু হচ্ছে। আশা করি সবাই ভালো করে অ্যান্সার দেবে, কমেন্ট সেকশন লিখবে। আমি তোমাদের কমেন্ট ফলো করি এবং কমেন্টগুলো আমি দেখব, ঠিক আছে। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে ওখানে জিজ্ঞাসা করবে, আমি পরের দিনে ভিডিওতে এসে সেগুলো সলভ করবো আগে, তারপর আমরা কোশ্চিন ডিসকাস করব। দেখো 11 নম্বর কোশ্চিন কি আছে। 11 নম্বর কোশ্চিন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট অ্যাবাউট রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773 যেটা এসেছিল সেটা সম্বন্ধে কোন পয়েন্টটা ঠিক, মানে কোন ইনফরমেশনটা ঠিক দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে অপশনে বলতে হবে অনলি ওয়ান, অনলি 1 2, অল অফ দ্য এভাব, অনলি 2 and 3, মানে এই যে 1 2 3 পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলছে। তাহলে কি হবে একটু দেখো, তারপর আমি বলছি। আমি বেশিক্ষণ টাইম দেবো না, যদি কারো বেশিক্ষণ টাইমের প্রয়োজন হয় সেক্ষেত্রে বলবো যে তোমরা ভিডিওটা পজ করে নেবে, তারপর তোমরা অ্যান্সার করবে। তবে 30 সেকেন্ডের বেশি তোমরা টাইম কিন্তু নেবে না, ঠিক আছে। কি হবে এটার অ্যান্সার? তাহলে দেখে নিই। প্রথম দেখো, তার আগে আমি বলি যে রেগুলেটিং অ্যাক্ট জিনিসটা কি একটু বুঝিয়ে দিই, যদিও এটা এমসি আমাদের থিওরি ক্লাস না, তবু আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা ব্রিটিশ ক্রাউনের কাছে কি পায়, ইন্ডিয়াতে একচেটিয়া ব্যবসা করার লাইসেন্সটা পায়, অর্থাৎ অর্থাৎ মোনোপলি ট্রেডিং লাইসেন্স তারা পায়। মোনোপলি ট্রেডিং লাইসেন্স পায়, মনে রাখবে, মোনোপলি ট্রেডিং লাইসেন্স তারা পেয়েছিল, অর্থাৎ একচেটিয়া ব্যবসা করার লাইসেন্স তারা পেয়েছিল। ক্লিয়ার? দ্বিতীয়ত দেখো ভালো করে পয়েন্টগুলো মনে রাখবে, কেন রেগুলেটিং অ্যাক্ট আসলো, কিভাবে এই রেগুলেটিং অ্যাক্টের সূচনা, সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, কনসেপ্টের উপর কিন্তু এগুলো, ঠিক আছে। দেখো প্রথম যখন ভারতবর্ষে এরা আসলো তারা একচেটিয়া ব্যবসা করার সুযোগ পেয়েছিল। তার মানে কি? তার মানে তুমি বলবে যে যেহেতু একা সে পুরো দেশটার মধ্যে বিজনেস করছে, সেক্ষেত্রে তার যে সেই কোম্পানির যে রেভিনিউ সেটা অবশ্যই কি হবে, অবশ্যই ইনক্রিজ হবে। লজিক তো তাই বলছে, ইনক্রিজ হবে, তাই তো। তার যে ক্যাপিটাল, কোম্পানির যে ক্যাপিটাল সেটা বাড়বে। ক্লিয়ার? মানে যে মূলধন সেটা বাড়বে, বোঝা গেল। কিন্তু পয়েন্টটা মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখবে যে কোম্পানির রেভিনিউ বাড়ার কথা, কিন্তু কোম্পানি কি করছে, তার যে কোম্পানির যে রেভিনিউ জেনারেশন সেটা ব্রিটিশ ক্রাউনকে দেখাচ্ছে না, ব্রিটিশ ক্রাউনকে দেখাচ্ছে না। দ্বিতীয় পয়েন্ট কি, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসলো, এরপর এরা ভারতবর্ষে এসে দেখলো যে ভারতবর্ষ পুরো মানে সম্পদে পরিপূর্ণ। তাহলে কি করতে হবে, চলো সম্পদ এবার থেকে লুট করো। এসছিল বিজনেস করার উদ্দেশ্য নিয়ে, কিন্তু এখানে তারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যুতে তারা জড়িয়ে পড়ে।
পলিটিক্যাল ইস্যু বলতে কি করছে, এক রাজার সাথে অন্য রাজার যুদ্ধ ঘটাচ্ছে, কারো জমি দখল করে নিচ্ছে, কারো ল্যান্ড ক্যাপচার করে ফেলছে, কারো কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ল্যান্ড ক্যাপচার করছে, তার সাথে বিভিন্ন ধরনের চুক্তি করছে, তার কাছ থেকে প্রচুর পরিমাণে মূলধন নিয়ে আসছে, মানে প্রচুর পরিমাণে সম্পত্তি নিয়ে আসছে। ঠিক আছে, ধরো কোনো একটা রাজাকে পরাস্ত করলো, এবার তাকে কি বললো, তুমি ইংরেজের আন্ডার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কাজ কর, মানে আন্ডারে তুমি থাকবে, তোমাকে সমস্ত রকম সিকিউরিটি প্রোভাইড করাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার বদলে তুমি এত টাকা তুমি দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। মানে এইরকম বিভিন্ন ধরনের পলিটিক্যাল যে ইস্যুগুলো সে তার সাথে জড়িয়ে পড়লো। ঠিক আছে, তা সত্ত্বেও এই 1 নাম্বার পয়েন্ট, মনোপলি ব্যবসা করার সুযোগ পেয়েছিল, মানে একচেটিয়া। দ্বিতীয়ত, এরা ভারতবর্ষে কি করলো, ভারতবর্ষে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যুতে জড়িয়ে পড়লো। ফর এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল 1764 তারা কি করলো, তারা ভারতবর্ষে দিওয়ানি রাইট পেলো। মানে দিওয়ানি রাইট বলতে বাংলা, বিহার, উড়িষ্যাতে আফটার বক্সার যুদ্ধ, অর্থাৎ বক্সার যুদ্ধের পর তারা কি করলো, তারা বাংলা, বিহার, উড়িষ্যা থেকে দেওয়ানি রাইট পেলো। অর্থাৎ এমন সিচুয়েশন ক্রিয়েট করলো, তারা বাইরের দেশ থেকে এসছে, বাইরের দেশ থেকে আসা সত্ত্বেও ভারতবর্ষের মাটির ওপর ভারতবর্ষে বসবাসকারী মানুষের কাছ থেকে তারা ট্যাক্স নিতে শুরু করলো। ঠিক আছে, আমি ইতিহাসে যাচ্ছি না, আমি শুধুমাত্র এম লক্ষ্মীকান্তটাকেই কভার করব। তো তারা ট্যাক্স নিতে শুরু করলো। এত কিছু হওয়া সত্ত্বেও এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ক্রাউনকে, ব্রিটিশ ক্রাউন মানে কি, ব্রিটিশ ক্রাউন মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট যেটা ইংল্যান্ডে বসে আছে, বা ব্রিটিশ গভর্নমেন্ট যেটা ইংল্যান্ডে বসে আছে। ক্লিয়ার, মানে ব্রিটিশ ক্রাউন বলবো আমি, তার মানে তোমরা বুঝে যাবে এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট যারা ইংল্যান্ডে বসে আছে। এরা ব্রিটিশ ক্রাউনকে বলছে যে কি, তাদের 1 মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থাৎ তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকে বলছে, ব্রিটিশ ক্রাউনকে বলছে। তখন ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্টের মাথা ঘুরে গেছে। ব্রিটিশ ক্রাউন বলছে এ কিভাবে সম্ভব, তোমরা ভারতবর্ষে গেছো, তোমরা একচেটিয়া ব্যবসা করার সুযোগ পাচ্ছ, সেখানে আর কেউ বিজনেস করছে না, সেক্ষেত্রে তোমাদের কি, তোমাদের যে কোম্পানির যে রেভিনিউ সেটা ইনক্রিজ হবে, ডিক্রিজ কিভাবে হচ্ছে। বা তোমাকে বলছে যে তোমরা ভারতবর্ষে গিয়ে তোমরা ব্যবসা করার উদ্দেশ্যে গেছো, তার পরিবর্তে তোমরা বিভিন্ন ধরনের পলিটিক্যাল যে ইস্যুগুলো রয়েছে তাতে জড়িয়ে পড়েছো, তোমরা সেখান থেকে বিভিন্ন রাজার কাছ থেকে বিভিন্নভাবে জমি দখল করছো এবং বিভিন্নভাবে তোমরা কর দখল করছো, ট্যাক্স নিচ্ছ, তারপরও তোমাদের রেভিনিউ কিভাবে ডিক্রিজ হয়। ঠিক আছে, তার মানে তখন ব্রিটিশ ক্রাউন ভাবলো কি, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা যারা রান করাচ্ছে, মানে যে সমস্ত অফিসাররা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কোনো না কোনোভাবে করাপশন করছে, তাহলে এই করাপশনটাকে রুখতে হবে। তখন ব্রিটিশ ক্রাউন বলছে যে ঠিক আছে, তোমাদের মানে তোমাদের যে অর্থনৈতিক মানে সহায়তার প্রয়োজন, আর্থিক সহায়তার প্রয়োজন, সেগুলো আমরা তোমাদের দেব, কিন্তু তার বদলে তোমাদের যে ক্ষমতাগুলো সেগুলোকে এবার থেকে আমরা রেগুলেট করব, তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবার থেকে রেগুলেট করব আমরা, যাতে এদের করাপশনটাকে কমানো যায়। ঠিক আছে, আমরা দেখব এইভাবে প্রথম যে রেগুলেটিং অ্যাক্টটা আসে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। প্রথম কোম্পানিকে রেগুলেট করা শুরু করলো কে, প্রথম শুরু করলো ব্রিটিশ ক্রাউন। কিসের জন্য, এই করাপশনটাকে কমানোর জন্য। আস্তে আস্তে ব্রিটিশ ক্রাউন কি করবে, এইভাবে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতাটাকে এতটাই রিডিউস করে দেবে, 1858-এ গিয়ে 1858 সালে গিয়ে এই কোম্পানিটাকেই বন্ধ করে দেবে, বলবে তোমরা অনেক কাজ করেছো, এবার সমস্ত দায়িত্ব ব্রিটিশ ক্রাউনের হাতে দাও। ক্লিয়ার, বোঝা যাচ্ছে। দেখবে প্রতিটা অ্যাক্ট যখন পড়বে থিওরি লেভেলে, তখন দেখবে আস্তে আস্তে কি করছে ব্রিটিশ ক্রাউন, কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ারগুলোকে নিয়ে নিচ্ছে নিজের হাতে। এগুলো থিওরিতে পড়বে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এইটা এখানে কি বলছে, প্রথম অপশনটা বলছে ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা তো একদম ঠিক। কি করছিল, এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল অ্যান্ড রেগুলেট করতে চাইছিল, কিসের জন্য, কারাপশনটাকে কমানোর জন্য। তো এটা একদম ঠিক। দ্বিতীয় পয়েন্ট দেখে নেব, ইট রেকগনাইজড ফর দ্য ফার্স্ট টাইম পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি। এটাও ঠিক। এই যে একটা এসছিল, এর মাধ্যমে কি করেছিল, কোম্পানি ফার্স্ট টাইম পলিটিক্যাল যে কারণটা বা পলিটিক্যাল যেই কোম্পানি যে পলিটিক্যাল ফাংশনটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন এটাকে রেকগনাইজ করেছিল। ক্লিয়ার, বোঝা গেছে। তার তৃতীয় পয়েন্ট কি, ইট অ্যালাউড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম এনগেজিং ইন এনি প্রাইভেট ট্রেড। এই পয়েন্টটা ভুল আছে।
যারা একটু ডিপলি পড়াশোনা করছো না এগুলো কিন্তু করতে পারবে না, এরকমই কোশ্চেন আছে আজকে। ঠিক আছে, প্রাইভেট ট্রেডটাকে অ্যালাউ করেছিল না, অ্যালাউ করেনি। কেন স্যার করেনি? কারণ দেখো এই যে বললাম মূল উদ্দেশ্য ছিল এদের কারাপশনটাকে কমানো। ঠিক আছে, তাহলে যদি এরা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত অফিসারগুলো ছিল তারা কিভাবে কারাপশন করতো, কিভাবে এরা কারাপশন করতো? প্রাইভেট ট্রেডের মাধ্যমে, প্রাইভেট ট্রেডের মাধ্যমে এরা কারাপশন করতো, বিভিন্ন ধরনের ঘুষ নিত, এরা কারাপশন করতো, বিভিন্ন ধরনের গিফটস নিত, গিফটস মানে উপহার নিত, উপহার নামে বিভিন্ন ধরনের তারা ঘুষ নিত। তো তখন যখন কোম্পানি বলল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিক সহযোগিতা চাইলো, যেটা একটু আগে বললাম, তখন যেই রেগুলেটিং অ্যাক্টের কথা ব্রিটিশ মানে ব্রিটিশ ক্রাউন বলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, সেখানে কিন্তু এই প্রভিশনগুলো লেখা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রাইভেট ট্রেড করতে পারবে না, কোনো গিফটস নিতে পারবে না, কোনো ট্রেড নিতে পারবে না, মানে সরি সরি কোনো প্রাইভেট ট্রেড করতে পারবে না, কোনো গিফটস নিতে পারবে না, বা কোনো ঘুষ নিতে পারবে না। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো সেক্ষেত্রে এই অ্যান্সার, এই অপশনটা কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? 1 and 2 অনলি। কোনটা আছে? অপশন বি, এটা রাইট অ্যান্সার। আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, চলো আমরা দেখে নেব দ্বিতীয় পয়েন্টে কি আছে। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি, যাদের এই সমস্ত কোশ্চেনগুলো থিওরি বুঝতে প্রবলেম হচ্ছে, খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে আমি কিন্তু বুঝিয়েছি। আমার যে পার্সোনাল যে চ্যানেলটা আছে টপাস গ্রুপ WBCS, এটা সার্চ করলে পেয়ে যাবে। এখানে ইভেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা যদি আমার পার্সোনাল গাইডও চাও আমি সেক্ষেত্রেও হেল্প করতে পারি, পুরোপুরি তোমাদের কিন্তু ফ্রিতে, কোনো রকম একটা সিঙ্গেল পয়সা কারো কাছ থেকে নেব না। ঠিক আছে, এখানে আপাতত ইন্ডিয়ান পলিটির যে এম লক্ষ্মীকান্ত, সেটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে আমি এখানে মানে এখানে আমরা আলোচনা করছি। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এই যে যতগুলো গল্প বললাম তোমরা ক্লাস 2তে দেখবে সমস্ত কিছু করানো আছে, একদম হুবহু আমি ওই লাইনগুলোই বলেছি। ঠিক আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। আমি এটুকু বলতে পারি যে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে। এছাড়া ইকোনমিক্সের 500 কোশ্চিন, অর্থাৎ এই আমরা যেই সিরিজটা রান করাচ্ছি ঠিক তেমনি ইকোনমিক্সের ক্লাসও কিন্তু চলছে, প্রায় 3 থেকে 3,500 কোশ্চিন ওখানে আমি কমপ্লিট করাবো। তারপর জিওগ্রাফিটাও চলছে, ম্যাথের বিভিন্ন ট্রিক, অপশনাল জিওগ্রাফি, ক্লাসশিপের লাস্ট মিনিট সাজেশন, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা ওখানে পেয়ে যাবে। এটা একটা নতুন চ্যানেল, আমি তোমাদের জন্য আরও ভিডিও আনার চেষ্টা করব ইন্টারেস্টিং এই চ্যানেলে, কিন্তু তার জন্য তোমরা একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, বোঝা গেল? চলো আর সেকেন্ড কোশ্চেনে চলে যাব। কি আছে? 12 নম্বর কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট অ্যাবাউট চার্টার অ্যাক্ট 1833? অর্থাৎ যে চার্টার অ্যাক্ট 1833 এসেছিল সেটা সম্বন্ধে কোনটা সঠিক? তোমাদের এবার বলি, দেখো চার্টার অ্যাক্টটা কি স্যার, রেগুলেটিং অ্যাক্ট কিভাবে তৈরি হয়েছে, কি জিনিস আপনি বোঝালেন, বুঝে গেলাম, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্যার চার্টার অ্যাক্টটা কি? আবার চার্টার অ্যাক্টটা কি জিনিস? দেখো তোমাদের তাহলে এবার বলি, চার্টার অ্যাক্ট যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল তখন বলা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রতি 20 বছর অন্তর তাকে কি করতে হবে? রিনিউ করতে হবে। যেমন তোমাদের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তোমরা দেখবে একটা সার্টেন টাইম পর তোমাকে সেটাকে রিনিউ করাতে হচ্ছে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে যে কোম্পানির যে লাইসেন্সটা ছিল সেটাও কিন্তু রিনিউ করতে হবে। বোঝা গেল? তো 20 বছর পর পর এই অ্যাক্টগুলোকে কি বলছে? চার্টার অ্যাক্ট বলছে। ঠিক আছে, বোঝা গেল? মানে রিনিউ করার যে প্রসেসটা সেটা কি চার্টার অ্যাক্ট বলছে। যেমন ফর এক্সাম্পল দেখো, প্রথম যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল 1773 সালে এসেছিল, এবং তারপর কত এসেছিল? 1773 সাথে আমি যোগ করে দিই 1793, 20 বছর যোগ করলাম, এটাকে একটা চার্টার অ্যাক্ট 1793। আবার এটার সাথে যদি আমি 20 বছর অ্যাড করে দিই তখন আমরা পাচ্ছি কি? 1813 চার্টার অ্যাক্ট। আবার আমি যদি যোগ করে দিই 1833, আবার আমি যদি 20 বছর যোগ করি 1853 চার্টার অ্যাক্ট। ক্লিয়ার হচ্ছে? তারপর দেখব 1853তে এসে কোম্পানিকে এতটা দুর্বল করে দেবে, সমস্ত পাওয়ার এর রিডিউস করে দেবে এবং সমস্ত ক্ষমতাটা কি করবে? ব্রিটিশ ক্রাউন নিজের হাতে নিয়ে নেবে। আমি তোমাদের বললাম যে 1773 থেকে শুরু করে এদের যে ক্ষমতাটা রিডিউস করা সেটা শুরু হয়ে যাবে। ক্লিয়ার? সেই প্রসেসটা শুরু হয়ে যাবে এবং 1858-এ এসে কি করবে? ব্রিটিশ ক্রাউন ভারতবর্ষের সমস্ত ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেবে। দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোটাল যখন 1773 সালে
যখন আমাদের মানে একে রেগুলেট করা শুরু হয় ততক্ষণ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে নিজের যে আধিপত্য সেটা কিন্তু মানে মানে নিজের ওয়েটটা বাড়িয়ে ফেলেছিল, নিজের ভারতবর্ষে পুরো একটা বিশিষ্ট একটা পদে চলে গেছিল, মানে সেমন একটা পজিশন তৈরি করে ফেলেছিল যে একে চাইলেও ব্রিটিশ ক্রাউন হট করে সরাতে পারতো না। ঠিক আছে, সেই জন্য আস্তে আস্তে এদের পাওয়ারটাকে রিডিউস করে এক সময় গিয়ে 1858-এ গিয়ে ব্রিটিশ ক্রাউন করলো, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বসিয়ে দিল। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা কি? এগুলো তোমরা প্রতিটা ক্লাসে, মানে আমাদের যে সেকেন্ড ক্লাসে রয়েছে আমার, তোমরা আমার চ্যানেলটা যদি ভিজিট করো তাহলে দেখতে পাবে কিভাবে আস্তে আস্তে ক্ষমতাকে রিডিউস করছে, সমস্ত কিছু ডিটেলসে বলেছি, পুরো বাংলায় বলেছি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কি বলছিলাম, চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্ট 1853 পর্যন্ত আসলো এবং তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বসিয়ে দিল। ক্লিয়ার? এটাই হচ্ছে চার্টার অ্যাক্ট, মানে রিনিউ করার প্রসেসটা। তারপর দেখো এটা সম্বন্ধে কোনটা ঠিক এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, মানে বলছে এই চার্টার অ্যাক্ট 1833 এটা সম্বন্ধে কোন ইনফরমেশনটা ঠিক। তোমাকে দেখো প্রথম বলছে কি, দিস অ্যাক্ট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। এটা কি ঠিক? এটা ঠিক না। কেন ঠিক না স্যার? যা বলবো তার পেছনে কারণ দেব, কেন ঠিক না। দেখো এখানে কি বলছে, বলছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। আমি আমার থিওরি ক্লাসে বুঝিয়েছি যে সেন্ট্রালাইজেশন জিনিসটা কি। সেন্ট্রালাইজেশন মানে অনেকেই জানো, যারা জানো বিষয়টা হালকাভাবে নিও, আর যারা জানো না তারা ভালো করে বোঝো। ধরো আমাদের ক্ষমতাটা এরকম 3-4টে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবার এই ক্ষমতাটাকে আমি এক জায়গায় নিয়ে চলে আসছি, এদের এই যে ক্ষমতাগুলোকে রিডিউস করে দিচ্ছি এবং একটা মানে সর্বোচ্চ একটা বডি তৈরি করে দিচ্ছি যার হাতে সমস্ত পাওয়ারটা থাকছে এবং একে কন্ট্রোল করছে। একেই তো বলছে যে সেন্ট্রালাইজেশন, অর্থাৎ ক্ষমতাগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ঠিক আছে, কেন্দ্রিক মানে একত্রীকরণ করা, তো এটাইকে বলা হয় সেন্ট্রালাইজেশন। ভারতবর্ষে কি চলছে বর্তমানে? ভারতবর্ষে কিন্তু এর উল্টোটা চলছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন চলছে। অর্থাৎ সরকারের কাছে যেই ক্ষমতাটা রয়েছে, একটা স্পেশাল বডি, এই সুপ্রিম বডি, এখান থেকে সরকার কি করছে, আবার লোকাল বডিতে তার পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজেশন, জিনিসটা বুঝলে? এটা হচ্ছে কি সেন্ট্রালাইজেশন, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশনে পাওয়ারটাকে আমরা কি করছি, নিচের যে পাওয়ারটা সেটাকে উপরে একটা বডির আন্ডারে নিয়ে আসছি, আর ডিসেন্ট্রালাইজেশনের উপরের যে পাওয়ারটা সেটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করছি। এবার দেখো যখন রেগুলেটিং অ্যাক্ট 1773 এসেছিল, রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট 1773 এসেছিল, তখন তোমরা সবাই জানো যে কি করা হয়েছিল। তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করা হয়েছিল, তাই তো তোমরা সবাই জানো, এবং ওয়ারিং হেস্টিংস ছিল প্রথম বাংলার গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তখন দেখো বোম্বে প্রভিন্স ছিল, মাদ্রাস ছিল, বেঙ্গল ছিল। তখন কি করলো, এই বোম্বের যে গভর্নর ছিল বা এই মাদ্রাসের যে গভর্নর ছিল, এদের কি করা হলো, এর আন্ডারে আনা হলো। কার আন্ডারে আনা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে আনা হলো, বেঙ্গলের আন্ডারে আনা হলো। ঠিক আছে, তার মানে দেখো এদের ক্ষমতাকে রিডিউস করে দেওয়া হলো এবং এটা কার আন্ডারে আনা হলো, বেঙ্গলের আন্ডারে হলো। তাহলে এই যে সেন্ট্রালাইজেশন যে প্রসেসটা, এটা তো 1773 থেকেই শুরু হয়ে গেছিল। তাহলে এখানে এটা কি ফার্স্ট স্টেপ কোনটা হবে? তাহলে ফার্স্ট স্টেপ অবশ্যই রেগুলেটিং অ্যাক্ট 1773 হবে, এই 1833 হবে না। তার মানে এই অপশনটা ভুল। বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে এইটা অপশনটা পুরোপুরি ভুল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা শুরু হয়ে গেছিল কিন্তু 1773 সালে। ক্লিয়ার? এবার তোমাদের মনে হতে পারে, জাস্ট একটু মানে আর একটু ডিপলি বলছি, তোমাদের মনে হতে পারে যে স্যার এই যে আপনি বললেন যে মানে বোম্বে, মাদ্রাস এদের গভর্নরকে বেঙ্গলের আন্ডারে আনা হলো, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করা হলো। স্যার এখানে তো গভর্নর জেনারেল অফ বোম্বেও তৈরি করতে পারতো বা গভর্নর জেনারেল অফ মাদ্রাসও তৈরি করতে পারতো, তাহলে কেন করলো না? কারণটা হচ্ছে বোম্বে ছিল তখনকার দিনের ফোকাস পয়েন্ট, বাংলা ছিল তখনকার দিনের ফোকাস পয়েন্ট। ঠিক আছে, ইংরেজরা মনে করতো এমনি তো সেই সময় বাংলা প্রচুর পরিমাণে রিচ ছিল, সম্পদে পরিপূর্ণ ছিল। তাছাড়াও ইংরেজরা মনে করতো যদি বাংলাকে কন্ট্রোল করা যায়, অল ওভার ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারবে। সেই হিসাবেই মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি হয়েছিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম অপশনে আমি ভুল পেয়ে গেলাম, মানে ফার্স্ট স্টেপ ছিল না। এটা কি স্টেপ ছিল সেটাও বলে দিচ্ছি, এটা ছিল ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপ, যদি এখানে ফাইনাল স্টেপ দিত তাহলে কিন্তু অ্যান্সার হতো, তাহলে কিন্তু এটা ঠিক হতো। দেখো কোশ্চিন কিভাবে ঘোরাতে পারে, ফাইনাল স্টেপ দিলে তখন হতো। কারণ কি, চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে, চার্টার অ্যাক্ট একটু দাঁড়াও,
1833 মাধ্যমে কি করা হলো, আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করা হলো। তোমরা সবাই জানো, এটা ডেটা পড়লে তোমরা সবাই জানবে এইগুলো। আর উইলিয়াম বেন্টিং ছিল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তোমরা সবাই জানো এগুলো। কিন্তু এর মধ্যে কনসেপ্ট কি আছে তাহলে স্যার? দেখো, এই টাইমটায় যখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করা হলো, এটা ছিল ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন মানে কি জিনিসটা আমি বুঝলাম, একত্রীকরণ করা। তখনকার দিনে যত ছোট বড় প্রভিন্স ছিল ভারতবর্ষে, এদের পাওয়ারটা, এরা যাতে আলাদা করে ক্ষমতাবান না হয়ে ভারত থেকে আলাদা না হয়ে যায়। এই ব্রিটিশরা তো কিন্তু ভীষণ চালাক, ঠিক আছে? তারা সবসময় তাদের মাথায় কিন্তু পলিটিক্স চলতোই। ব্রিটিশ ক্রাউন যারা, পার্লামেন্ট যারা ব্রিটিশ ইংল্যান্ডে বসে আছে, তারা ভাবলো এদের মধ্যে যদি কোনো প্রভিন্স বেশি পাওয়ারফুল হয়ে যায়, এরা কি করবে, আলাদা হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। তো সেটা না করার থেকে, মানে সেটা করতে দেওয়া যাবে না। কি করতে হবে, চলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করে দাও। এর আন্ডারে এই যে যতগুলো প্রভিন্স রয়েছে, এর পাওয়ারটা এর আন্ডারে নিয়ে চলে আসো, আলাদা করা যাবে না, ঠিক আছে? মানে এবার থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভারতবর্ষের যতগুলো ছোট বড় প্রদেশ রয়েছে সবগুলোকে রেগুলেট করবে। ক্লিয়ার? এটা ছিল ফাইনাল স্টেপ, এরপর আর কিছু ছিল না। বোঝা গেল? তাহলে কিরকম ভাবে কোশ্চিন মানে হেরফের হতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হলো, এটা প্রথমটা আমার হলো না। দ্বিতীয় পয়েন্ট দেখছি, ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। একদম ঠিক, একদম ঠিক। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের জায়গাটাকে বা যে প্লেসটা, সেটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করা হলো। তৃতীয় নম্বর পয়েন্ট কি আছে, লর্ড উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ, এটা তোমরা জানো, এটা অ্যান্সার হবে ঠিক। তার মানে কি অ্যান্সার হচ্ছে এখানে 2 আর 3 কোথায় আছে দেখবো, এ। তার মানে হচ্ছে এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যাদের থিওরি নিয়ে বুঝতে অসুবিধা আছে, আমি বারবার বলছি, আমার এম লক্ষ্মীকান্তের জিনিসগুলোকে ফলো করো, তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে? যেহেতু আমি এখানে এমসিকিউ করাচ্ছি, আমার থিওরিগুলো দেখলে কিন্তু তোমাদের হেল্প হবে। চলো এরপর দেখো 13 নম্বর কোশ্চেন কি আছে। এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়াশোনা না করলে এগুলো করতে পারবে না। হুইচ অফ দ্য ফলোইং কমিটি ওয়াজ ফর্মুলেটেড অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস? কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে ম্যাকৌলে কমিটি। ক্লিয়ার? এটা আশা করি করতে পেরেছো, এটা ডেটাবেস এক্সাম, মানে ডেটাবেস কোশ্চেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা নিয়ে আমি আর কিছু তাহলে বলছি না। চলো 14 নম্বর কোশ্চেন দেখে নেবো কি আছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ওয়্যার দ্য ফিচার্স অফ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773? অর্থাৎ 1773 যে রেগুলেটিং অ্যাক্ট ছিল তার ফিচার্স কোনটা, নিচের মধ্যে তোমাকে বলতে হবে এর মধ্যে কোনটা কোনটা তার ফিচার্স ছিল। প্রথমটা দেখো, বলছে ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা কি ঠিক? তোমরা যদি আগের কনসেপ্টগুলো বোঝো তাহলে এটা ইজিলি করতে পারবে। না, এটা ঠিক না, রাইট? দ্বিতীয় কি বলছে, ইট ক্রিয়েটেড অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল 4 মেম্বার টু অ্যাসিস্ট হিম। অর্থাৎ এটা একটা এক্সিকিউটিভ কাউন্সিল করেছিল যেখানে 4 জন তাকে সাহায্য করত। এটা ঠিক। এবার তোমাকে আরো বলি, দেখো 1773 অনেক বিষয় আছে, আমি তো এখানে সমস্ত কিছু বলতে পারবো না, সমস্ত কিছু বলা সম্ভবও না। কারণ আমি যদি শুধুমাত্র রেগুলেটিং অ্যাক্ট নিয়েই বলি, 1773 নিয়ে বলি, তাহলে আধ ঘন্টা টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমি যেগুলো দরকার সেগুলো বলে দিচ্ছি। এই যে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, এর মাধ্যমে দুটো বডি তৈরি করা হয়েছিল। একটা ছিল এক্সিকিউটিভ কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে? যার হেড কে ছিল, ওয়ারেন হেস্টিংস, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যার হেড ছিল, তাকে সাহায্য করতো কজন, 4 জন মেম্বার। এটাই জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? মানে এটাই বলেছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাকে কোন পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্টটা বলছে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল এবং তাকে সাহায্য করতো 4 জন, এটাকে বলতো এক্সিকিউটিভ কাউন্সিল। এবং তার সাথে সাথে আরেকটা বডি তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে কি, অবশ্যই সেটা 1774 সালে, ঠিক আছে? কিন্তু এই অ্যাক্টের মাধ্যমেই হয়েছিল। কে করেছিল? সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, ঠিক আছে? এই যে এখানে 4 জন সাহায্য করতো ওয়ারিং হেস্টিংকে, এখানে কজন ছিল, এখানে একজন ছিল চিফ জাস্টিস, লর্ড ইম্পে ছিল চিফ জাস্টিস, এবং তার সাথে আরো 3 জন ব্যক্তি ছিল একে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্টে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো, এই যে এক্সিকিউটিভ কাউন্সিল, এটা কেন তৈরি করলো ব্রিটিশ ক্রাউন, ইংল্যান্ড বা ব্রিটিশের যে ব্রিটিশ গভর্নমেন্ট কেন তৈরি করলো এটা? এটার প্রথম এখানে উদ্দেশ্য কি ছিল ব্রিটিশ ক্রাউনের, এদের কারাপশনটাকে কমানোর। সেই জন্য দুটো বডির কাছে এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জবাবদিহি করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবার থেকে সুপ্রিম কোর্ট
মানে 1773 সালের পর থেকে, এই অ্যাক্টের পর থেকে সুপ্রিম কোর্ট রেগুলেট করতে পারবে, তার সাথে এক্সিকিউটিভ কাউন্সিলও কিন্তু রেগুলেট করতে পারবে। এটা কিন্তু বলা ছিল, মানে ফিচার্স ছিল এই আমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773। বোঝা গেল কি বলতে চাইছি? তারপর আমরা কি আসবে, এই যে দেখবো তার পরের বার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা বলবে যে এই এত কিছু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়েও জবাব দেব, এক্সিকিউটিভ কাউন্সিলের কাছেও জবাব দেব, আমাদের কাজ ঠিকঠাক হচ্ছে না। মানে অফিসারটা বলছে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না, আমাদের রেগুলেট করছে দুটো বডি, আমরা কার কাছে গিয়ে জবাব দেবো? তখন কি করতে হবে? অ্যাক্ট অফ সেটেলমেন্ট করতে হবে। অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781, ঠিক আছে? আগের দিন যারা কমেন্টে বলছো বারবার 1781, তাদের বলবো এই 1781 ওখানে অপশনই ছিল না, ওখানে 1784 ছিল, যেটা ছিল 1781 এরই আপলিফমেন্ট। ঠিক আছে? তাই কমেন্ট করার আগে, বিশেষ করে নেগেটিভ কমেন্ট করার আগে একটু ভেবে বলবে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা এমসিকিউ, হাই লেভেল এমসিকিউ করাচ্ছি। আমি দুটো কোশ্চেন ইজি দিয়ে দেবো, তারপরে এমন কোশ্চেন দিয়ে দেবো যেটা কিন্তু কনসেপ্ট বেস। বোঝা গেল? তো যাই হোক, এই কনসেপ্টটা যদি তোমাকে বুঝতে হয়, তুমি আমাদের থিওরি ক্লাসটা দেখো, তাহলে অবশ্যই তুমি ওখানে বুঝে যাবে। যাই হোক, এটা সম্বন্ধে তাহলে দ্বিতীয় পয়েন্টটা কি পেলাম? এটা একদম ঠিক পেলাম। তৃতীয় নম্বর পয়েন্টটা দেখো, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা। অবশ্যই ঠিক, প্রথম ক্যালকাটাতে তৈরি হয়েছিল, একটা ছোট সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, 4 জন মেম্বার ছিল, একজন ছিল লর্ড ইম্পে আর আদার 3 জন ছিল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এর অ্যান্সারটা 2 আর 3, মানে আমার অপশন ডি, এটা একদম রাইট অ্যান্সার। যারা করতে পারছো তারা খুব ভালো পড়াশোনা করছো, আর যারা করতে পারছো না তাদের বলবো ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। বারবার বলছি এখনো প্রচুর টাইম আছে, এখন থেকেই কিন্তু শুরু করো। 15 নম্বর কোশ্চিনটা খুব ইজি কোশ্চিন। বলো, দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ সেট আপ অন। ড্রাফটিং কমিটি কখন বা কবে তৈরি হয়েছিল? ইজি কোশ্চিন, সবাই পারবে, এটা হচ্ছে মানে ডেটাবেস। তাহলে অ্যান্সার কি হবে? 29 আগস্ট 1947, অর্থাৎ 29 আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটিটা তৈরি করা হয়েছিল। ক্লিয়ার? বোঝা গেছে? এটা ফাইনালাইজ কবে হয়েছিল? এই যে ড্রাফট করেছিল, এটা ফাইনালাইজ কবে হয়েছিল? এটা ফেব্রুয়ারি 1948-এ ফাইনালাইজড হয়েছিল। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রাখবে। এখানে দেখো 11 ডিসেম্বর, আমি আগের দিনও পয়েন্টটা বলেছি, 11 ডিসেম্বর কিসের জন্য ফেমাস? তোমরা জানো যে 9 ডিসেম্বর 1946 এখানে প্রথম সভা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, এবং সেখানে আমাদের সচিদানন্দ সিনহা ছিল প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট। কিন্তু পরবর্তীকালে তার ঠিক দুদিন পর, আফটার 2 ডেজ, 11 ডিসেম্বরে পার্মানেন্ট প্রেসিডেন্ট হলো রাজেন্দ্র প্রসাদ। এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, তবুও বলে দিলাম যারা আগের দিনের ভিডিওটা দেখোনি। ক্লিয়ার? জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল আমাদের বি.আর. আম্বেদকর, মানে বাবা সাহেব ছিল। ক্লিয়ার? বোঝা গেল? আর আগের দিন আমি একটু মানে তাড়াতাড়ি করতে গিয়ে একটা জিনিস ভুল বলেছি, সেটা গীতা মানে আমাদের আম্বেদকর গীতা পুরায়নি, উনি মনু সংহিতি পুড়িয়ে দিয়েছিল। ঠিক আছে? তো 1927 সালে। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি অফলাইন ক্লাস নিতে অভ্যস্ত, এবার অনলাইন ক্লাস করাচ্ছি, তো মানে হট করে একটা ল্যাপটপের সামনে একা একা বসে ক্লাস নিচ্ছি, কোনো স্টুডেন্ট নেই সামনে, তো প্রথম একটু মানে অকওয়ার্ড ফিল হচ্ছে, সেই জন্য হয়তো কোনো একটা ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, সেগুলোকে একটু মানে হালকাভাবে নিও, ঠিক আছে? ইগনোর করে দিও, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে। ক্লিয়ার? চলো এবার দেখে নেবো কি 16 নাম্বার, ইন্ডিয়া গট আর ইন্ডিপেন্ডেন্স থ্রু, মানে ইন্ডিয়া তার ইন্ডিপেন্ডেন্সটা পাচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে? কি হবে? এটা পরীক্ষায় এসছে, এগুলো প্রিভিয়াস এর কোশ্চিন কিন্তু। কি হবে বলো? দেখো বিসিএস এ কি, আমি চাইলে সমস্ত কিছু কিন্তু তোমাদের ডিফিকাল্ট কোশ্চিন করতে পারতাম, কিন্তু বিসিএস এ এখনো পর্যন্ত যা ট্রেন্ড আছে, এখানে কিন্তু তোমাকে দেখছি যে সিম্পল কিছু কোশ্চিন দেয়, মিডিয়াম কিছু দেয়, এবং হার্ড খুব কমই দেয়। তবু আমি হার্ড বেশিরভাগ করাবো তোমাদের, ঠিক আছে? তোমাদের মেনের কথা মাথায় রেখেই পড়াবো। তবে আমাকে তার সাথে সাথে কিন্তু সিম্পলগুলোও পড়তে হবে, কারণ সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইন্ডিয়া গট হার ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? তোমরা অবশ্যই অ্যান্সার করবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে, যেটা এসেছিল কবে? 1947, 1947 সালে। এবং এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল আলটিমেটলি। ক্লিয়ার? ক্যাবিনেট মিশন কবে এসেছিল? বলো, ক্যাবিনেট মিশন কবে এসেছিল? ক্যাবিনেট মিশন কবে এসেছিল? ক্যাবিনেট মিশন এসেছিল 1946, 1946 সালে এসেছিল ক্যাবিনেট মিশন, এটাও তোমরা জেনে রাখো। ক্রিপস মিশন কবে এসেছিল? ক্রিপস মিশন এসেছিল 1942, 1942 সালে। মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে এসেছিল? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় 3rd জুন প্ল্যান। 3rd জুন প্ল্যান, এই 3rd জুন প্ল্যান কবে এসেছিল? মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে এসেছিল বলো?
এটাও এসেছিল 1947 মাউন্ট ব্যাটেন প্ল্যান। বোঝা গেল? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই ক্রিপস মিশনের কথা বললাম, এই ক্রিপস মিশনে 3 জন ব্যক্তি ছিল, মানে 3 জন মেম্বার ছিল, তাদের নাম কি লিখে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের সবার কমেন্ট দেখছি, যতটা সম্ভব আমি রিপ্লাইও দিয়ে দিচ্ছি। তো আমি পরের দিন ভিডিওতে কিন্তু তোমাদের কমেন্ট নিয়ে আলোচনা করব। 17 নম্বর কোশ্চিন, তাহলে এটার অ্যান্সার কি পেয়ে যাচ্ছি? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। 17 নম্বর কোশ্চিন, আন্ডার হুইচ অ্যাক্ট দ্য কোম্পানিজ টেরিটরিজ in India were for the first time called the British possessions in India? এর অ্যান্সার কি হবে? দেখো আমি কি বলছি, আস্তে আস্তে 1773 তে রেগুলেট করার নাম দিয়ে শুরু করে ব্রিটিশ ক্রাউন কি করছে, আস্তে আস্তে নিজের দখলে সমস্ত ক্ষমতাগুলো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তারপর যখন পিস অ্যাক্ট 1784 আসলো, 1784 তখন কি করলো ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট এই যে কোম্পানির আন্ডারে যত টেরিটরিজগুলো ছিল, অর্থাৎ যতগুলো জায়গা ছিল, সেগুলোকে ব্রিটিশদের জায়গা বলে ঘোষণা করলো। ক্লিয়ার? বোঝা গেল? বললো এটা ব্রিটিশের জায়গা, ব্রিটিশদের জায়গা, ব্রিটিশ পার্লামেন্টের জায়গা, যারা ইংল্যান্ডে বসে রয়েছে, এটা কোম্পানির জায়গা না। ক্লিয়ার? মানে কোম্পানিকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে কি তোমাদের বস কিন্তু আমরা, মানে ব্রিটিশ ক্রাউন হচ্ছে তোমাদের বস, তোমরা কিন্তু বস না, তোমাদের বস কোথায় বসে আছে? ইংল্যান্ডে বসে আছে। এটা বোঝানোর চেষ্টা হচ্ছিল। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা কি হবে? পিস ইন্ডিয়া অ্যাক্ট 1784। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সম্বন্ধে কি ইম্পর্টেন্ট? এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল, তোমাদের বললাম এটা ছিল ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো তো সম্বন্ধে আমরা এর আগে আলোচনা করেছি, তাই আলোচনা করছি না। 18 নম্বর কোশ্চিন, হু ওয়াজ দ্য অনলি মুসলিম মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি? এটা ভেরি ইম্পর্টেন্ট। বলো এর মধ্যে কে একমাত্র মুসলিম প্রেসিডেন্ট ছিল ড্রাফটিং কমিটির? অর্থাৎ 7 জন মেম্বার ছিল, এই 7 জনের মধ্যে একজন মুসলিম ছিল, সেই মুসলিম ব্যক্তিটির নাম কি? আশা করি করতে পেরেছো। কি হবে তাহলে? এটা হচ্ছে মোহাম্মদ সাদুল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু মেন্সের কোশ্চিন। ঠিক আছে, এই টাইপের কোশ্চিনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। চলো 19 নম্বরে দেখে নেব। 19 নম্বর কি আছে? ইন্ডিয়ান রেগুলেটিং অ্যাক্ট কেম ইনটু এক্সিস্টেন্স ইন, এটা একদম ইজি কোশ্চিন, বললাম যে ইজি থাকবে, সেই ইজি কোশ্চিনের মধ্যে এটা পড়ছে। এটা আর কিছু বলার নেই, আমি সমস্ত কিছু ডিটেলস আগেই বলে দিয়েছি। 1773। আচ্ছা, এরপর দেখব কি 20 নম্বর কোশ্চিন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউস টু টাইপস অফ পাওয়ার, নেমলি দুটো ধরনের পাওয়ারকে ইন্ট্রোডিউস করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে, আবার 1909 সালের আইনটাকে কি বলা হয়? এটাকে বলা কি নামে ডাকা হয়? পরীক্ষায় দেয় কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্মস। আর এটাকে 1919 সালে এটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে, এই যে একটা এসেছিল, এখানে দুটো পাওয়ারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই দুটো পাওয়ার কি এটা তোমরা কমেন্ট করে জানাবে, আমার কমেন্টে লিখবে। আমি পরের দিন যে ফার্স্ট লিখবে বা ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্ট করবে, আমি তাদের নামগুলো এখানে বলে দেবো যে এরা ঠিক বলেছে। ঠিক আছে, তোমরা কমেন্টটা কিন্তু অবশ্যই করবে এবং পরের দিন আমি এর অ্যান্সারটা দেবো, যেরকমভাবে চলছে। আবার পরের দিনে একটা বাকি থাকবে, সেটা আবার তারপরের দিন দেবো। তোমরা এটা দেখো এখানে কি কি পাওয়ার আছে? প্রভিন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট, স্টেট অ্যান্ড ইউনিয়ন, রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার, অ্যান্ড নান অফ দিস। সরি, কি অ্যান্সার হবে সেটা তোমরা অবশ্যই জানাবে লিখে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আর কিছু নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের একটা কথা বলি, বারবার বলছি, তোমরা আমাদের চ্যানেলটাকে ভিজিট করো, এখানে সমস্ত রকম লক্ষ্মীকান্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে, মানে লক্ষ্মীকান্তের যতটা বই আছে পুরোটা আমরা কমপ্লিট করবো তোমাদের পরীক্ষার আগে। ঠিক আছে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার এই ভিডিওগুলো তোমাদের মানে এই ভিডিও সিরিজটা এই চ্যানেলেই কিন্তু হবে। ঠিক আছে, আরও আমরা ভিডিও আনার চেষ্টা করব যেগুলো তোমাদের হেল্প হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।